শিক্ষার্থী বন্ধুরা, আজিজুল মামুন বিএস দ্যাট মিন্স আজিজুল মামুন বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, তোমরা আজিজুল মামুন বিএস এই লোগো দেওয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজ আলোচনা করব একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর সাহিত্য পাঠের কবিতা অংশের একটি গুরুত্বপূর্ণ কবিতা সোনার তরী। সোনার তরী কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি রূপক কবিতা। এই কবিতায় কবি দুইটি ভাব তুলে ধরেছেন। একটি ভাব স্বাভাবিক দৃষ্টিতে আমরা যা দেখতে পাই, তার আড়ালে আবার আরেকটি ভাব, মহাকালের ভাব তিনি নিয়ে এসেছেন। মহাকাল জিনিসটা কি? আমরা যারা ধর্ম বিশ্বাস করি সবাই একটা জিনিস বলি যে ইহকাল, পরকাল, এই জগৎ, পরের জগৎ। এই দুইটা জিনিস কিন্তু আমরা যারা সব ধর্মেই আছি সবাই কিন্তু অনুসরণ করি। কেউ হয়তো পুনর্জন্মে বিশ্বাস করি, কিন্তু দুইটা জগৎ সম্পর্কে আমরা সবাই একটা জায়গায় স্থির যে দুইটা জগতে আমরা বিশ্বাসী। এই জগতের মধ্যেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার আড়ালে তিনি পরের জগৎ বা আমরা এই পৃথিবী থেকে যখন ছেড়ে চলে যাব তখন যে আমাদের কি মূল্যায়ন হবে, আমাদের কিভাবে পৃথিবীতে যে এতদিন কাজ করে গিয়েছি এই কাজের কি কোনো মূল্যায়ন হবে, কিভাবে মূল্যায়ন হবে, সেই বিষয়গুলো এই কবিতার মাধ্যমে তিনি তুলে নিয়ে এসেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় তুলে ধরতে চেয়েছিলেন জীবন দেবতা। তার কবিতার জীবন দেবতা ভাবনার শুরু কিন্তু সোনার তরী কবিতা ও কাব্যগ্রন্থ থেকেই। শুরুতেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দ, 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। তিনি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। 8 বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন। কবিতা লেখা শুরু করেছিলেন 8 বছর বয়সে। 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কাব্যগ্রন্থের নাম বনফুল। 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, সাহিত্যে নোবেল পুরস্কার, এবং এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সং অফারিংস অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সং অফারিংস তার গীতাঞ্জলি কাব্যের কবিতা এবং আরো কিছু কবিতা এখানে সংকলিত করে তিনি নিজেই অনুবাদ করেছিলেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, তিনি প্রতিষ্ঠাতাও ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। এই মহান ব্যক্তিত্ব 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। সোনার তরী। সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। কবিতাটির রচনাকাল ফাল্গুন 1298 বঙ্গাব্দ, ইংরেজি 1892 খ্রিস্টাব্দ। সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল 1894 খ্রিস্টাব্দ, 1300 বঙ্গাব্দ। ছন্দ মাত্রাবৃত্ত ছন্দে কবিতাটি লেখা। 8 মাত্রার মাত্রাবৃত্ত, পূর্ণ পর্ব 8 মাত্রা, অপূর্ণ পর্ব 5 মাত্রা। দুইটা পর্বে, পূর্ণ পর্বে 8 মাত্রা আছে, অপূর্ণ পর্বে 5 মাত্রা। কবিতাটি অক্ষরবৃত্ত মনে হতে পারে, কিন্তু শেষ স্তবকের শূন্য শব্দটি দেখিয়ে দেয় এটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। সোনার তরী কবিতাটি অনুবাদ করেছিলেন দ্য গোল্ডেন বুট নামে উইলিয়াম রেডিস। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন গবেষক এবং তিনি দক্ষিণ এশীয় এবং বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার মূল কাজ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও মাইকেল মধুসূদন দত্ত। পাঠ বিশ্লেষণ। আমরা কবিতাটা একটু আলোচনা করি, লাইন ধরে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। গগনে গরজ মেঘ ঘন বর্ষা। গগনে মানে আকাশে গর্জন করছে মেঘ, আর বর্ষা কি ঘন, ভারী বর্ষণ হচ্ছে। কোলে একা বসে আছি নাহি ভরসা। আমি নদীর কোলে একা বসে আছি, আমার কোনো ভরসা পাচ্ছি না। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খোর ধারা খর পরশা। আমি অনেক ধান কাটলাম, ভাড়া ভাড়া ভরে ধান কাটা হলো সারা, আমার শেষ হলো। অনেক ধান কাটা আমার শেষ হলো। নদীও খুর দ্বারা মানে কি
তীব্র স্রোত নদীর, এবং কিরকম স্রোত, খরপরশা, একেবারে মনে হচ্ছে বর্ষা যেরকম তীক্ষ্ণ থাকে ঠিক সেরকম তীক্ষ্ণ। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। আমার ধান কাটা শেষ হতে না হতেই কি চলে এসে আসলো, বৃষ্টি চলে আসলো। একখানি ছোট ক্ষেত আমি একলা, একটা ছোট ক্ষেতে আমি একলা আছি, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বাঁকা জল বলতে এখানে নদীর ভয়ঙ্কর রূপটি এখানে উপস্থাপন করতে চেয়েছেন কবি, যে জল তীব্র স্রোত থাকে এবং মানুষের মনে ভয় জাগায়। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। ওই যে ওপারে দেখা যাচ্ছে, ওপারে কি দেখা যাচ্ছে, তরু ছায়া মশি মাখা। তরু ছায়া মশি মানে গাছপালা সবকিছুই যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে। যদি মেঘলা দিন হয়, মেঘাচ্ছন্ন দিন হয়, সেদিন আসলে যদি এবং মেঘটা যদি কালো এবং অন্ধকার থাকে, তাহলে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং একটা ভয়ঙ্কর রূপ চলে আসে। এখন পরপার জিনিসটা মনে করো যে এই পারে, নদীর পরপার এখানে বলছেন, কিন্তু বাস্তবে যদি চিন্তা করি আমরা এই জগতে আছি, পরজগতে কি আছে আমরা কি বলতে পারি? এটা আমরা বিভিন্ন ধর্ম মতে বিভিন্ন ভাবে জানি যে বিভিন্ন ধরনের বিচার হইতে পারে, আমাদের এই পৃথিবীর কাজের মূল্যায়ন সেখানে হবে। পরপার বলতে বাস্তবে আমাদের কাছে মনে হচ্ছে যে নদীর ওই পারের কথা বলছেন, কিন্তু কবি রূপকের আড়ালে আসলে এটা বলতে চেয়েছেন এই জগতের ইহধামের পরে পরধাম, এই কালের পরের কাল যেখানে আমরা আবার প্রবেশ করব সেটা এখানে নির্দিষ্ট করেছেন। এবং তরু ছায়া মসিমাকা বলতে কি বলছে, খুবই অন্ধকারাচ্ছন্ন, তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, সকাল বেলায় গ্রামটা যেন মেঘে ঢেকে আছে। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, এই পারে আমি আছি, কোথায় আছি, ছোট ক্ষেতে আছি, এবং কিভাবে আছি, একলা আছি। এই যে জগৎটা, এই জগৎটা আসলে কি, খুবই ছোট জগৎ, অল্প দিন আমরা এখানে থাকি, কিন্তু পরের যে জগৎ, অপার জগৎ, ওই জগতের আসলে শেষের কোনো বর্ণনা নেই। বিস্তৃত একটা জগতের বর্ণনা আছে, কিন্তু ওই জগৎ আসলে কখন শেষ হবে তার বর্ণনা নেই। গান গেয়ে তরিবে কে আসে পারে, নদীর মধ্য দিয়ে গান গেয়ে এবং ছোট একটা নৌকা, তরি মানে কি ছোট নৌকা বয়ে কে যেন আসছে, দেখে যেন মনে হয় চিনিও হারে। যে আসছে তাকে দেখে মনে হচ্ছে যেন তাকে চিনি। কে আসছে, এখানে মাঝি আসছে তরিবে, কিন্তু কবি তার এই কবিতার গভীর ভাবার্থে এই তরিকে আসলে তিনি কি বুঝাচ্ছেন, মহাকালের প্রতিনিধি। মহাকাল, মহাসময় আমাদের আসলে যে প্রতিনিধিত্ব করে, সেই প্রতিনিধিত্ব ইসলাম ধর্ম মতে কে আসে, আজরাইল আসে, বা এরকম অনেক হিন্দু ধর্ম মতে বলা হয় যমরাজ আসে। তো এইরকমই আসলে কোন প্রতিনিধি কথা এখানে বলা হয়েছে যে তরি বেয়ে আসে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। তার যে ছোট নৌকা, ছোট নৌকায় সে ভরা পাল, পালটা ভরে আছে, সে চলে যায় এবং তার কোনো দিকে দৃষ্টি নাই, কারো দিকে তার খেয়াল নাই। নদীর যে ঢেউ আছে, ঢেউগুলো যেন সেখানে নিরুপায়ে, উপায়হীন ভাবে সেখানে ভাঙছে, এই দুধারে ভাঙছে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এই তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ, বারেকে ভেরাও তরি কুলেতে এসে, আমি যে কুলে আছি তোমার তরিটা একটু এই কুলে নিয়ে আসো। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও কণিকে হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। তুমি যেখানে যেতে চাও সেখানেই যাও, যারে খুশি তারে দাও, তবু তুমি একটু এখানে এসে, আমার কাছে এসে আমার সোনার ধান তুমি নিয়ে যাও, একটু হাসি দিয়ে এসো, তুমি এসে আমার সোনার দান নিয়ে যাও তুমি। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। তোমার যত ইচ্ছা, যত পারো তোমার নৌকা ভরে নিয়ে নাও, আমার কাছে আর আছে আর নাই, সবকিছু দিয়েছি ভরে, নৌকা ভরে আমি দিয়েছি। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে,
থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। এতদিন এই নদীর তীরে আমি যা নিয়ে ভুলেছিলাম সকলে দিলাম, সবকিছু আমি তুলে দিলাম, থরে ভিতরে মানে কি স্তরে স্তরে সাজিয়ে নৌকা ভরে দিলাম। সবকিছু আমার এই যে অর্জন, এই পৃথিবীতে যা কিছু আছে সব আমি মহাকালকে দিয়ে দিয়েছি। মহাকালের প্রতিনিধি যে এসেছে তার কাছে আমি দিয়ে দিয়েছি। এখন তুমি আমারে এই নৌকায় একটু করুণা করে আমাকে একটু সাথে নাও। কবির আকুতি এটা। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই যে ছোট তরি, সেই তরিতে আর জায়গা নাই। আমি যে ফসল ফলিয়েছি, আমার যে কর্মফল, সেই কর্মফলে এই তরিটা ভরে গিয়েছে, সেখানে আমাকে নেওয়ার মতো আর জায়গা নাই। শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এই যে শ্রাবণ মাসের আকাশ ঘিরে ঘন মেঘ ঘোরাফেরা করছে, কিন্তু এই শূন্য নদীর তীরে আমি একা পড়ে রয়েছি, যা ছিল আমার সবই নিয়ে গেল সোনার তরি। কবি এখানে সোনার তরি, মাঝি, বাঁকা জল, এইগুলা দিয়ে আসলে আমাদের এই জাগতিক জীবন এবং পরজীবনের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাই তুলে ধরার চেষ্টা করেছেন। এবং কবি উপলব্ধি করেছেন আমরা তো এই পৃথিবীতে আছি, পৃথিবী থেকে একদিন আমি চলে যাব, তখন কিন্তু পৃথিবী আমাকে আর মনে রাখবে না, আমাকে পৃথিবীর প্রয়োজন পড়বে না। পৃথিবী কার কি প্রয়োজন পড়বে? আমার কর্মফল। আমি এই পৃথিবীতে কি উৎপাদন করলাম, এই যে সোনার ধান, আমি যে সোনার ধান ফলিয়েছি, সেই সোনার ধান পৃথিবীর প্রয়োজন পড়বে, কিন্তু আমাকে কিন্তু পৃথিবীর প্রয়োজন পড়বে না। সোনার তরী কবিতা আমাদের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সোনার তরী কবিতা পড়ার কারণে আমরা আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুরকে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য কিন্তু আমরা সোনার তরী আলোচনা করছি না। কবি এই গভীর ভাবার্থটুকু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা এই পৃথিবী থেকে একদিন চলে যাব, পৃথিবী তখন আমাদের কি করবে, পৃথিবীকে আসলে আমাদের মনে রাখবে, সেই আকুতি কবির মন থেকে এখানে বেরিয়ে এসেছে, জেগে এসেছে। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বহুল পঠিত ও আলোচিত কবিতা। এই কবিতার অর্থ নিরূপণ নিয়ে যত বাদ প্রতিবাদ হয়েছে, এমন আর কারো কোনো কবিতা নিয়ে হয়েছে কিনা সন্দেহ আছে। এই কবিতার যে মূল ভাব কি, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। একটি কবিতা পাঠের পর ভিন্ন পাঠক যখন ভিন্ন রকম অর্থ আবিষ্কার করে, তখনই কবিতাটি সার্থক হয়। কবিতাটা পড়ার পর পাঠক এক একজন এক একভাবে চিন্তা করে, এটা বুঝাতে চেয়েছেন কবি, এটা বুঝাতে চেয়েছেন, তখনই আসলে এই কবিতাটা সার্থক হয়। কবি নিজেই তার বিভিন্ন সাক্ষাৎকারে কবিতাটির ভাবার্থ সম্পর্কে আলোকপাত করেছেন। এখানে তরি মহাকালের প্রতিনিধি, মানুষের কর্মটুকুকে শুধু তার বুকে ঠাঁই দেয়, এখানে ব্যক্তির কোনো স্থান নেই। এই যে তরি এসেছে, তরি কিন্তু মানুষের কর্মফলকে ঠাঁই দিচ্ছে, কিন্তু মানুষকে কিন্তু সেখানে ঠাঁই দিচ্ছে না, মানুষ সেখান থেকে হারিয়ে যাচ্ছে। তাই কৃষক যতই অনুনয় বিনয় করে মাঝির কাছে করুণা ভিক্ষা পায় না। এ জগৎ সংসার যেন কর্মফল ভোগ করে, কর্মীকে নয়। কর্ম যে ফল আছে, এই ফলটাই সে ভোগ করতে চায়, কর্মীকে আসলে মনে রাখে না। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি তাজমহল তৈরি করেছেন শাহজাহান। শাহজাহানের সাথে যারা শ্রমিক ছিলেন, যারা কর্মী ছিলেন, যাদের পরিশ্রমী তাজমহল হয়েছে, তাদের কথা কিন্তু আমরা কেউ বলতে পারি না, আমরা শুধু তাজমহলের কথাই মনে রাখি। সোনার তরী কবিতার উৎস চলমান নদী স্রোত। কোত্থেকে শুরু হয়েছে? নদী স্রোত থেকে, যার মধ্যে কবি জন্ম জন্মান্তরের সম্পর্ক উপলব্ধি করেছেন, এবং ওই নদীর সাথে কবি জন্ম জন্মান্তরের সম্পর্ক উপলব্ধি করেছেন। তাকে উপস্থাপন করেছেন সাংকেতিকতায়, রহস্যময় ও রূপকের অনবদ্য ব্যবহারে। তিনি এই যে কবিতা বর্ণনা করেছেন, এখানে সাংকেতিক কিছু চিহ্ন দিয়েছেন, কিছু রহস্য রেখেছেন, এবং তার সঙ্গে যুক্ত করেছেন রূপক। সোনার তরী কবিতায় নদীমাতৃক বাংলাদেশের রূপ, প্রবহমান নদী, বিচিত্র খণ্ড খণ্ড রূপকল্প ও চিত্রকল্পের ভিতর দিয়ে কখনো সাংকেতিক রহস্যময়তায়, কখনো বর্ষা প্রকৃতির বিষাদ উজ্জ্বলতায় প্রকাশিত হয়েছে। সোনার তরী কবিতাটিও এরকমই এক ঘন বর্ষায় আবৃত নদীচরের নিসর্গ চিত্র। নান্দনিক মানে কি? আকর্ষণীয় চিত্রকার নদীর চরের
চিত্রটা এখানে তুলে ধরেছেন, এই চিত্রের আড়ালে আবার কি রয়েছে? সাংকেতিকতা রয়েছে, রহস্যময় রয়েছে এবং রূপক রয়েছে। এই রূপক দিয়ে আসলে এই জগৎকে কবি আবার আমাদের টেনে নিয়ে গেছেন পরজগতের সাথে। কবির ভাষায় পল্লী প্রকৃতির সঙ্গে তার একটি মানসিক ঘরকন্যা সম্পর্ক, সেটি এ কবিতা ফুটে উঠেছে। এবং পল্লী প্রকৃতির যে সৌন্দর্য, গ্রামীণ যে সৌন্দর্য, সেই সৌন্দর্য এখানে নিবিড়ভাবে উপস্থাপন করেছেন এই কবিতা থেকেই। কবি নিজে কি ব্যাখ্যা দিয়েছেন? কবি নিজে সাক্ষাৎকারে বলেছেন, মহাকাল মানুষের কর্মকীর্তি বহন করিয়া লইয়া যায়, রক্ষা করে, কিন্তু স্বয়ং কীর্তিমান মানুষকে সে রক্ষা করিতে চায় না। মহাকালের যে স্রোত আছে, সেই স্রোতে যে একজন কীর্তিমান ব্যক্তি তার কর্মকে মহাকাল রক্ষা করে, কিন্তু কীর্তিমান ব্যক্তিকে মহাকাল রক্ষা করতে চায় না। হয়তো কর্মফলের সাথে তার কিছু অস্তিত্ব থাকে, কিন্তু মহাকাল ওই ব্যক্তিকে আর রেখে দেয় না। ওই ব্যক্তির কাছ থেকে যখন কর্ম উদ্ধার হয়, তখন এই ব্যক্তি কিন্তু হারিয়ে যায়। মহাকবি হোমার ইলিয়ড ও ওডিসির মহাকবি, বাল্মীকি রামায়ণের বাল্মীকি, বেদব্যাস মহাভারতের কবি, কালিদাস, শেক্সপিয়ার, নেপোলিয়ান, আলেকজান্ডার, প্রতাপ সিংহ প্রভৃতির কীর্তিকথা মহাকাল বহন করিয়া লইয়া চলিতেছে। এই যে এইসব মহান ব্যক্তিদের কীর্তি কথা, মানে কি কীর্তিকর্ম, বিশাল কাজ করেছেন, সেইগুলো মহাকাল বহন করিয়া লইয়া চলেছে, কিন্তু সে সেই সব কীর্তিমানদের রক্ষা করে না, কিন্তু তাদের কাজ রক্ষা করে দিয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখে নাই। তারা কিন্তু সময়ের স্রোতে হারিয়ে গিয়েছেন। যিনি প্রথম অগ্নি আবিষ্কার করিয়াছিলেন, বস্ত্র বয়নের তাঁত ইত্যাদি আবিষ্কার করিয়াছিলেন, তাহাদের নাম ইতিহাস রক্ষা করে নাই, কিন্তু তাহাদের কীর্তি মানব সভ্যতার ইতিহাসে অমর হইয়াছে। তাদের রক্ষা করা হয় নাই, কিন্তু তাদের কাজ মানব সভ্যতার ইতিহাসে অমর হইয়া আছে। তারা যে কাজ করেছেন, সে কাজগুলা কিন্তু অমর হয়ে আছে। সোনার তরীর জীবন দর্শন, আসলে জীবনকে নিয়ে কবি আসলে কি ব্যাখ্যা দিতে চেয়েছেন? বাংলা ও বাঙালি জীবনের নানা অপরূপ কাহিনী এবং কবির আত্ম অহমিকা থেকে মুক্তির আকাঙ্ক্ষা থেকেই সোনার তরী কাব্যের জন্ম। বাংলা এবং বাঙালির যে জীবনের যে নানা কাহিনী এবং এখানে যে অহমিকা বোধ বা একটা জাগতিক জীবন নিয়ে যে ব্যস্ততা, সেখান থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কবি এই সোনার তরী কাব্য রচনা করেছেন। সোনার তরী কাব্যে এসে কবির মানব প্রীতি নতুন মাত্রা পেয়েছে। মানুষের প্রতি যে তার ভালোবাসা, জমিদার পরিবারের সন্তান, এখানে জমিদার পরিবারের বাইরে এসে তার মানুষের প্রতি ভালোবাসা নতুন মাত্রা পেয়েছে। এতে বাংলার বৃহত্তর জনজীবনের প্রতি আকর্ষণ লক্ষণীয়, এবং এখানে বাংলার যে বিশাল জনজীবন রয়েছে তার প্রতি কবির আকর্ষণ দেখা যায়। এ পর্যায়ে কবির কাব্য চেতনায় জীবন দেবতা তত্ত্বের উন্মেষ ঘটে। জীবনের জন্য যে দেবতা, সেই দেবতা নিয়ে কবির একটা আলাদা ভাবনা আছে, এবং সেই ভাবনার বিকাশ ঘটেছে, এখান থেকে বিকাশের শুরু। মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য মৃত্যুকে বা মহাকালে হারিয়ে যাওয়া এড়াতে পারে না। মহাকালের যে চিরন্তন নিয়ম আছে, সেই নিয়মে আসলে আমাদের মরতে হবে, আমরা এটা এড়িয়ে যেতে পারবো না। কেবল টিকে থাকে তার সৃষ্ট সোনার ফসল বা তার কর্ম, এবং এই পৃথিবীতে টিকে থাকবে আমরা যে ফসল ফলেছে বা আমরা যে কর্ম করেছি, যে কাজ করেছি, সেই কাজগুলোই আসলে এই পৃথিবীতে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। আমরা কিন্তু পৃথিবীতে থাকবো না। আমি যদি ভালো কিছু করতে পারি, ওই কাজটুকু পৃথিবী মনে রাখবে, এবং এই কাজের বদৌলতে হয়তো আমাকে স্মরণ করা হবে। কবির সৃষ্টিকর্ম বা কবিতা কালের সোনার তরীতে স্থান পেলেও ব্যক্তি কবির স্থান সেখানে হয় না। কবি যে কবিতা লিখেছেন বা যে কর্ম করেছেন পৃথিবীর জন্য, তা সোনার তরীতে জায়গা পেয়েছে, কিন্তু ব্যক্তি কবিকে কিন্তু ওই তরী জায়গা দিচ্ছে না। এক অতৃপ্তির বেদনা নিয়ে তাকে অপেক্ষা করতে হয় অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। মহাকালের শূন্যতা মানে কি? মৃত্যু, যেখানে যে জগৎ সম্পর্কে আসলে আমরা কিছু জানি না, আমরা শুধু বর্ণনাই শুনি, কিন্তু ওই জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। ওই জগতে আসলে আমরা কি হয়ে যাব? বিলীন হয়ে যাব, সময়ের স্রোতে আমরা বিলীন হয়ে যাব, এবং এই জগতে আমার কি থেকে যাবে? আমার কর্মফল এই জগতে থেকে যাবে, কিন্তু আমি ওই জগতে চলে যাব। মহাকাল আমাদের সর্বস্ব নিয়ে যায়। আমরা যে কাজ করি বা আমরা যা করি, সবকিছুই কি মহাকাল আমাদের সবকিছু নিয়ে যায়, কিন্তু আমাদেরকে ফেলে যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। কিন্তু আমাদের এই যে শারীরিক জীবনটা, ঠিক আছে, আমাদের দৈহিক যে গঠন, সেটাকে কিন্তু
কি করে বিশ্রী মানে কি শূন্যতার মধ্যে বিলীন করে দেয়, হারিয়ে দিয়ে যায়। এই শরীরকে নিয়ে কিন্তু সে মহাজগৎ মহাকাল টানাটানি করে না, টানাটানি করে কাকে নিয়ে? আমার কর্মফলকে নিয়ে। আমি কি কাজ করেছি ওই কাজগুলাকে তারা বাঁচিয়ে রাখে, কিন্তু আমার অস্তিত্বকে তারা রক্ষা করে না বা করতে চায় না। কবিতার মূল সূত্রগুলো কোন জায়গায়? তরির মাঝি মহাকালের প্রতীক, এবং এই কবিতার মূল কিন্তু তরির মাঝি, একটা তরিকে কেন্দ্র করেই কিন্তু কবিতা বিস্তৃত হয়েছে। এবং এই তরির মাঝি হলো কি? মহাকালের প্রতিনিধি। এই যে পৃথিবীর শুরুতে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত, এই যে দেখো একটা স্ক্রিনে এই যে একটা ছোট নৌকা এপার থেকে ওপারে যাচ্ছে যাচ্ছে আবার শুরু হচ্ছে, আমরা কিন্তু একজনের পর একজন আসছি চলে যাচ্ছি, কিন্তু এই পৃথিবী কিন্তু তার অবস্থানে রয়ে যাচ্ছে। এবং এই পৃথিবীর যে প্রতিনিধিত্ব মহাকাল, সময়, স্রোত, এই কাল কিন্তু বিরাজমান, কিন্তু আমরা বিরাজমান না। আমরা যে প্রজন্ম থেকে প্রজন্ম এখানে আসছি যাচ্ছি, কিন্তু পৃথিবী কিন্তু তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এটা হলো আসলে কি? মহাকালের প্রতিনিধিত্ব করা, মহাসময়ের সাথে বেঁচে থাকা, জেগে থাকা। এটা আসলে কার মাধ্যমে কবি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন? তরির মাঝির মাধ্যমে। মাঝি আসলে কি করতে আসছে? নৌকা নিয়ে আসে, এবং কি নিয়ে যাচ্ছে? কর্মফলগুলা নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মানুষকে কিন্তু সে নিচ্ছে না। বাঁকা জল, বাঁকা জল বলতে কি? কালো স্রোতের প্রতীক। এখানে বাঁকা জল বলেছেন, বাঁকা জল করিছে খেলা। এই বাঁকা জল আসলে খেলা করছে, বা এটা কালো স্রোতের প্রতীক। এই যে এক সময় আমরা অন্ধকার জীবনে হারিয়ে যাব, অন্ধকার আমাদের কাছাকাছি চলে আসতেছে, আমাদের চোখের সামনে দণ্ডায়মান, যে কোনো সময় আমাকে সেই অন্ধকারে ডাক দিতে পারে। তরির মাঝি এবং বাঁকা জল, এই দুইটাই হলো এখানে। তরির মাঝি কি করছে? কর্মফল নিয়ে যাচ্ছে, আর বাঁকা জলে আমাদেরকে কি করে যাচ্ছে? রেখে যাচ্ছে। নদীর বাঁকা জল, সেখানে গেলে আমি ডুবে যেতে পারি, আমি হারিয়ে যেতে পারি। জীবনের বাঁকা জল, সেখানে আসলে আমরা মহাকালের স্রোতে হারিয়ে যাব। ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যায়। কবি একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন, যে আমাদের ব্যক্তি জীবন বা আমাদের শারীরিক অস্তিত্ব, এটা কিন্তু মহাকালের স্রোতে আর অস্তিত্ব থাকবে না, সে এক সময় বিলীন হয়ে যাবে। কালের স্রোতে আমাদের এই শারীরিক অস্তিত্ব হারিয়ে যাবে, বেঁচে থাকবে আমাদের কর্মফল। মহাকালের স্রোতে বেঁচে থাকে শুধু কর্মফল। এই যে মহাসময় মহাকাল, এই মহাকালের স্রোতে কি বেঁচে থাকবে? বেঁচে থাকবে শুধু আমাদের কর্মফলগুলো বেঁচে থাকবে। সেই কর্মফলের মাঝেই হয়তো আমাদের কিছু পরিচয় বা আমাদের কিছু গাথা লিপিবদ্ধ থাকবে, কিন্তু সেখানে কিন্তু আমি বা আমরা থাকবো না, সেখানে আমি এবং আমাদের কর্মফলগুলাই থেকে যাবে। কি বলতে চেয়েছেন কবি? জীবনের সাধনায় যে স্বর্ণ সম্ভার তাই ফসল। জীবনে সাধনা করে যা কৃষক ফলায় সেটাই কি? ফসল। সেই ফসল বহন করে যে তরি, তাই তো সোনার তরি। এই স্বর্ণ সম্ভার, স্বর্ণের ফসল যে বহন করে, সে হলো সোনার তরি। সংসার তরুণীতে কবিতার সৃষ্টির সমস্ত সম্পদ তুলে দিলেও সংসার কবিকে গ্রহণ করলো না। এই যে জাগতিক সংসার, এখানে কবি তার সৃষ্টিকর্ম সবকিছু সম্পদ তুলে দিয়েছেন। কৃষক তার সব ধান তুলে দিয়েছে, কিন্তু ওই নৌকাতে কৃষকের জায়গা হয় নাই, কি? কবিকে গ্রহণ করলো না। মহাকাল রূপী সোনার তরী, সোনার ধান রূপ জীবনের শ্রেষ্ঠ সৃষ্টিকে তুলে নিলেও, এই যে মহাকাল রূপী সোনার তরী আছে, সে আমার কি করেছে? জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার সৃষ্টিকর্ম, আমার ফসল, সেটা সে তুলে নিয়েছে, কিন্তু স্রষ্টাকে গ্রহণ করে না। যে এই ফসল উৎপাদন করেছে তাকে কিন্তু গ্রহণ করে না। ইতিহাসের পৃষ্ঠায় মানুষের শিল্প, তার শ্রেষ্ঠ সৃষ্টি সঞ্চিত থাকে। ইতিহাসের পাতায় পাতায় মানুষের সেরা অর্জনগুলো জায়গা করে নেয়। জগৎ স্রষ্টাকে চায় না, যে আসলে পৃথিবীতে কিছু তৈরি করে তাকে আসলে জগৎ বাঁচিয়ে রাখে না, তাকে চায় না, কিন্তু সে যে কাজটা করেছে সে কাজটা কিন্তু জগৎ বাঁচিয়ে রাখে। তার শিল্পকে বা সৃষ্টিকে চায়, এটাই চিরন্তন সত্য। মানব জীবনের এই চিরন্তন সত্যটি আলোচ্য কবিতায় ধ্বনিত হয়েছে। এই কবিতায় মানব জীবনের এই যে চিরন্তন সত্য, এই সত্যটা এখানে ধ্বনিত হয়েছে। সোনার তরী মানব সংসারের তরী, যাতে কবি বিশ্ব মানবের উদ্দেশ্যে নিজের সৃষ্টি সম্পর্কে তুলে দিলেও ঠাঁই নাই ছোট সে তরী, তাই কবির স্বয়ং নির্জনতায় নির্বাসিত। কবিতার সবকিছু, তার সৃষ্টিকর্মে সবকিছু এই তরীতে ভাসিয়ে দিয়েছেন, কিন্তু সেই তরী থেকে নির্বাসিত কবি।
ওই তরিতে আসলে কবির জায়গা হয়নি, ওই তরি কবিকে নেয়নি। কারণ কবিকে মহাকালে বাঁচিয়ে রাখা যাবে না, মহাকালে বেঁচে থাকবে শুধু কবির সৃষ্টিকর্ম। সোনার তরী কবিতা নিয়ে টিউটোরিয়ালটি এখানেই শেষ হলো। টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আজিজুল মামুন বিএস, দ্যাট মিনস আজিজুল মামুন বাংলা স্কুল, এই লোগো দেওয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।